দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 ননস্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারের আজকের আয়োজনে। আপনারা জানেন জিটিভি মানেই হচ্ছে ঈদের জন্য কিছু স্পেশাল ভাবনা, আর সেই স্পেশাল ভাবনায় সবসময় আমরা চেষ্টা করি আমাদের প্রিয় যারা দর্শক রয়েছেন তাদের জন্য নতুনত্ব কী করা যায়, সেই ধারাবাহিকতায় 7 দিনব্যাপী এই আয়োজনে আমরা চেষ্টা করছি আপনাদের পছন্দের সেলিব্রিটিদেরকে নিয়ে আড্ডা, গল্প, খেলা এবং সেই সাথে তাদের মধুর কিছু স্মৃতি চারণ করতে। আর সেই ধারাবাহিকতায় আজকে যেই গেস্ট আমার সাথে রয়েছে তাকে না দেখে আমি নিজেই মুগ্ধ হই। মানে এত সুপার ট্যালেন্টেড একটা মেয়ে, এবং ওর ভাষা, ওর অ্যাটিটিউড, ওর অ্যাক্টিং সব কিছু দিয়ে না খুব অল্প সময়ে আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, এই সময়টাতে তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ এবং একই সাথে অনেক মানুষ কাজ করছে। তো নতুনদের এসে কারো মনের মধ্যে জায়গা করে নেওয়াটা কিন্তু খুব বেশি সহজ না। তো এই কাজটা যেহেতু করে ফেলেছে, তার মানে আমরা ধরেই নিতে পারি আমাদের ফিউচার সুপারস্টার। আমার সাথে রয়েছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং প্রিয় মুখ সামিরা খান মাহি। অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? ভালো আছি, এত প্রশংসা শোনার পর এখন আরো ভালো লাগছে। লজ্জা পাচ্ছি একটু, আমি দেখছি গালি না, এত গোলাপি হয়ে গেছে। এত প্রশংসা একজন সুন্দর মনের মানুষই করতে পারে আসলে। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? ঈদ মোবারক ভালো কাটছে, এবং ঈদ তো সবসময় আমাদের জন্য স্পেশাল হয়। আমরা পুরো রমজান জুড়ে যখন সবাই মিলে একটা অপেক্ষা করি একটা দিনের জন্য, সেটা হচ্ছে ঈদ। সো ঈদটা তো অ্যাবসলিউটলি স্পেশাল। এখন পুরো রমজান জুড়ে অনেক কাজের ব্যস্ততাও ছিল, তাই না? হ্যাঁ, মোটামুটি এবার যদিও গত 2 বছরের তুলনায় অনেক বেশি আমি কাজ করিনি, অনেক সিলেক্টিভ করা হয়েছে। বাট হ্যাঁ, নাটকের পাশাপাশি দেয়ার ওয়ার আদার ফটোশুটস, যেটা আমি লাস্ট 2 বছর অনেক কম করেছি। ফটোশুট করেছি, টিভিসি করেছি, প্লাস আমার কিছু ব্র্যান্ডের সাথে ইয়ারলি কন্ট্রাক্ট ছিল। সো ওদেরও রিকোয়ারমেন্ট ছিল যে ঈদের আগে। দেখে তো আমি একটু ভয়ও পাচ্ছি যে এরপরে মাহিকে আমরা উপস্থাপনাতেও দেখতে পাবো। না না, এটার কোনো পসিবিলিটি নেই। ইউ ডিড ভেরি ওয়েল, মানে এটা আমি একদম মন থেকে বলছি। কারণ যেটা হয়, ধরো আমার প্রফেশনে যে অনেক দিন আছে তার কাজ আসলে খুব মনোযোগ দিয়ে আমাদের দেখা হয় না, কিন্তু যখন আমি তোমারটা দেখলাম, আচ্ছা ঠিক আছে মাহি কেমন বলছে, যদিও তুমি স্পন্টেনিয়াস অলওয়েজ, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, ইট ওয়াজ রিয়েলি গুড। মাহির ছোটবেলাটা নিশ্চয়ই খুব সুন্দর কেটেছে। হ্যাঁ, ভেরি ব্লেসড। ছোটবেলার ঈদের স্মৃতি? ছোটবেলায় আসলে অনেক মজার মজার স্মৃতি আছে। যেমন এখন যেরকম সকালবেলা আমরা উঠতে চাই না ঘুম থেকে, বাট আমার কাছে কেন জানি মনে হয় শীতের টাইমে ছোটবেলায় ঈদ বেশি হতো। সো আমার কাছে মনে হচ্ছে সকালবেলা একদম রাতের বেলা ভাত ভরে মেহেদি পড়তাম। তো তখন আসলে যখন অনেক ছোট ছিলাম, যেহেতু আমাদের ভাই বোনরা আমরা সবাই কিন্তু মোটামুটি সমবয়সী, সো কেউ অনেক বড় ছিল না যে মেহেদি পরায় দিতে পারবে। তো আমরা কি করতাম, তখন তো একটু সিলেটে ছিলাম, ওই মেহেদি বেটে তারপর সেটাকে ব্লেন্ড করে 2 হাতে এরকম করে লাগায় না, মানে পুরো 2 হাতে মেহেদি এরকম করে লাগায়, হাত লাল হচ্ছে, এটাতেই আনন্দ, জাস্ট লাল, এটাতেই আনন্দ। মানে এটা ইট ওয়াজ কিউট মোমেন্ট। আম্মু শি ওয়াজ ভেরি কাইন্ড এন্ড নাইস। আম্মু সবসময় এত মানে টেক কেয়ার করতো আমাদের। আম্মুর প্রসঙ্গে যেহেতু আসলো, পারিবারিক ঈদটা কেমন কাটতো? আম্মুর হাতের স্পেশাল রান্না? ঈদের টাইমে যেমন ঈদের দিন রাত্রেবেলা আমরা যেরকম মেহেদি লাগাইতে ব্যস্ত থাকতাম, সেরকম আম্মু পিঠা বানানো ব্যস্ত থাকতো। মানে ঈদের চাঁদ রাত মানে হচ্ছে রাত 4টা-5টা পর্যন্ত পিঠা বানাবে, বিকজ সকালবেলা উঠে সবাই, আব্বু নামাজে চলে যায়, ভাইয়া নামাজে চলে যায়, তো ওরা যাতে এসে একটা ভালো খাবার খেতে পারে, মিষ্টি মুখ করতে পারে, যেটা আমাদের একটা ইটস আ ট্র্যাডিশন, রাইট? সকালবেলা উঠে সবাই যায়, সেমাই খায়, বাট আমাদের ওইদিকে পিঠাটা বেশি বানানো হতো। এমনকি কখনো হয়েছে যে ঈদের দিনও কাজ করতে হয়েছে? ঈদের দিন কখনো হয়নি, বা চাঁদ রাত পর্যন্ত লাস্ট 3 বছর করা হয়েছে। মানে লেট নাইট পর্যন্ত করা হয়, এবং অলমোস্ট এটা ঈদের দিন। একবার তো এরকম হয়েছে যে আমি শুটিং শেষ করে আসতে আসতে বাসায় এসে, ওই দিন বৃষ্টি ভেজার সিন ছিল চাঁদ রাতের দিন, তো আমরা একটু আর্লি, মানে নর্মালি তো আমাদের 12টা-1টা বেজে যায় প্যাক আপ হতে, আবার ওই দিন একটু আর্লি প্যাক আপ করেছি। তো বাসায় আসার পর এত জ্বর ছিল আমার, মানে বৃষ্টিতে ভেজা, হ্যাঁ পুরা 6-7 ঘন্টা বৃষ্টিতে ভেজার সিন ছিল। ও মাই গড। সো ওই ঈদটা আমার একদম, সো ওই ঈদটা আসলে আর ঈদ হিসেবে পালন হয়নি, জ্বর ঈদ ছিল। এক্স্যাক্টলি। ছোটবেলায় আসলে আমরা যেটা করতাম, এই যে চাঁদ রাতে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, মেহেদি পড়া, আবার পাশাপাশি কিন্তু অনেক কিছু খেলতাম, কারণ ছুটিতে তো সবাই একসাথে বসে খেলা হয়। কি ধরনের খেলা খেলতে?
আমরা আসলে খেলার থেকে বেশি আমি খুব দুষ্ট টাইপের ছিলাম, তো আমি খুব আউটগোয়িং ছিলাম, আমি খুব বাইরে যেতে খুব পছন্দ করতাম। ঈদের দিন একটা মাত্র দিন ছিল যেদিন আমাদেরকে বাইরে যেতে দিত। তো আমাদের পাশের বাড়িতে মানে পাশের যে অ্যাপার্টমেন্টসগুলো ছিল ওখানে হচ্ছে যারা ছিলেন তারা একটু হিন্দু ধর্মের ছিলেন, তো তাদের যখন দিওয়ালি হতো তখন তারা ওদের তারাবাতি জ্বালাতো, তো ওগুলো তো আর আমরা করতে পারতাম না। সো আমি কি করতাম, ওদের দিওয়ালির টাইমে ওই তারাবাতিগুলো খুঁজে নিয়ে আসতাম, আম্মু যাতে না যায়, বিকজ আম্মু আবার এগুলো খুব অপছন্দ করে যে কাপড়ে লেগে গেলে ছোট বাচ্চাদের তো অনেক বাজে অ্যাক্সিডেন্ট যেন না ঘটে আসলে। তো আমি সেগুলো জমায় রাখতাম লুকায়। তো ঈদের দিন রাতের বেলা যখন শুনতাম যে কালকে ঈদ, তখন বাইরে গিয়ে লুকায় লুকায় ওইটা জ্বালাই, মানে এটাই একটা মজা যে হ্যাঁ তারাবাতি জ্বালাই, এটাই একটা খেলা, এরকম হইতো। লুডো খেলা তো আমরা অলওয়েজ, মানে দিস ইজ লাইক আমাদের উনো লুডো এগুলো হচ্ছে আমাদের মানে একটা কি বলে, আমরা সব ফ্যামিলি মেম্বার ভাই ব্রাদার যখন একসাথে হই সবসময় আমরা লুডো উনো মাস্ট। আচ্ছা চলো আজকে না হয় আমরা কিছু একটা খেলি, তাই না? রিয়েলি? হ্যাঁ, মানে সেই ঈদের আনন্দে যেহেতু আমরা আছি, আড্ডায় যেহেতু আছি, তাহলে খেলাটাও ঈদের সাথে মিল রেখেই হোক। সো আজকে আমি তোমাকে সেই খেলার একটা চ্যালেঞ্জ দিতে চাই, যেটা আমরা ছোটবেলায় অ্যাকসেপ্ট করতাম, এখনো আসলে মাহি ছোট, তাই না? হ্যাঁ, আমি তো ফরএভার নিজেকে মনে করি আমি ছোট। রাইট। প্রিয় দর্শক, আমরা মাহিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমার পক্ষ থেকে। চলুন দেখি মাহির রেজাল্ট কি হয় খেলার। মাহি, তোমাকে আমি খেলার নিয়মটা একটু বুঝিয়ে দিই। তুমি দেখতে পাচ্ছ একটা ঝুড়িতে বেশ কিছু চুড়ি লুকানো আছে অ্যাকচুয়ালি। তোমাকে কালার ম্যাচ করে ওখানে চুড়ির স্ট্যান্ডে রাখতে হবে। সময় হচ্ছে 40 সেকেন্ডস। আর মজার ব্যাপার হচ্ছে এই সময়টাতে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সেই উত্তরগুলো তোমাকে দিতে হবে। ডিফিকাল্ট। হ্যাঁ, ওকে। নট ডিফিকাল্ট ফর ইউ। দুটো একসাথে কনসেন্ট্রেট করা তো ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এই জন্যই তো চ্যালেঞ্জ। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, ইওর টাইম স্টার্টস নাও। অরেঞ্জ কালার গুলো সবগুলো একসাথে, মানে মাহি কি চালাক? না, আমি অরেঞ্জ কালার গুলো একসাথে। মাহি জীবনে প্রেম করেছো কটা? অনেকগুলো না, দুইটা এরকম। আচ্ছা, চিঠি পেয়েছো কতগুলো? চিঠি ছোটবেলায় একজনের থেকে অনেকগুলো। একজনের কাছ থেকে? হ্যাঁ। তুমি দিয়েছো কতজনকে? একজনকে। ও না, দুইজনকে। দুইজনকে। আচ্ছা, কোন ছেলেকে চড় মেরেছো প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য? না, এত এভিসিভ না তো। ও মাই গড, মানে অফার করেছে বাট তুমি কি হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছো? লাইক না, হ্যাপিলিও অ্যাকসেপ্ট করেছি এমন না, বাট হ্যাঁ মানে নাইসলি না বলেছি আর কি, এরকম। ওকে। তুমি কখনো কাউকে দেখে ক্রাশ খেয়েছো প্রথম দেখায়? সে কে ছিল? হ্যাঁ, ভালো লেগেছে। ওটা কি ক্রাশ, মানে ক্রাশ বলা যায়? আমি জানি না। হ্যাঁ, মানে যদি ইনস্ট্যান্ট দেখে খুব ভালো লাগে তাহলে ক্রাশ বলা যায়। আমাদের সময় আছে আর মাত্র 5 সেকেন্ড, আর মাত্র 5 সেকেন্ড। টাইম আপ। অনেকগুলো হচ্ছে মাহি, চলো একটু গুনি আমরা। তুমি তো অনেক ভালো সাজাও। হাতে নিয়ে নাও মাহি, দেখতে পারো কতগুলো চুড়ি। আল্লাহ, এটা তো পুরো আমার সাইজের চুড়ি। একদম সবগুলো পরে ফেলি। একটু দেখো লাল কতটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। 1 2 3 4 5 6 7 8 9। ইয়েলোটা হচ্ছে 9টা 10টা। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। বাহ, 9 10 9। সো আমার হচ্ছে 9 10 9। এবার এই চ্যালেঞ্জটা যদি আমরা তোমার সাথে খেলি তাহলে কেমন হয়? Tough for me. It's not tough for you. You're smarter than me. Here we go. Start. So, life কেমন যাচ্ছে lately? খুবই ভালো, খুবই ভালো। ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক বেশি। রাগ হয় মাঝে মাঝে? প্রচন্ড রাগ আমার। তাই? দেখলে তো বোঝা যায় না। একদম, জানো না, মানে আমি মাঝে মাঝে এখন রাগ কন্ট্রোল করতে পারি না। Oh my god, you are even smarter than me. আচ্ছা, কার সাথে রাগ হয়? নিজের সাথে? নিজের সাথে বেশি। আর অন্য কারোর সাথে রাগ হলেও সেটা অ্যাকচুয়ালি নিজের সাথে কন্টিনিউ করে ফেলি। তো রাগটা কি আউটবাস্ট হয় নাকি না? আমি চেষ্টা করি যতটা কন্ট্রোল করা যায়, বাট ইটস কোয়াইট টাফ। I think আমি already done করে ফেলেছি। And we are almost done. You are good. You are better than me. 5 seconds left. এখনো? Wow, আর কি চুড়ি আছে? আছে, আমি দেখতে পাচ্ছি আছে। চলো। But still you are better. Okay, done. গুনে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. Seriously, 1 2 3 তুমি অলরেডি জিতে গেছো। 5 6 7 8
9, 10, 11. তুমি অলরেডি জিতে গেছো, আর গোনা লাগবে না। আমি তো সবগুলো করে নিয়ে আসতে পেরেছি না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Guess who is the winner, guys? এগুলো তোমার জন্য, এটা তোমার হাতের সাইজ। থ্যাংক ইউ। পারফেক্টলি। তুমি কিন্তু চুড়ি পরলে তোমাকে বেশ সুন্দর লাগে। আসলে একদম। আমার শুটিং ছাড়া একদমই বড় হয় না, বাট তুমি যখন শাড়ির সাথে চুড়ি পরো দেখতে খুব ভালো লাগে। ঈদ মানে তো অনেক অনেক কাজ আমাদের, তাই না? আর এই কাজই আমাদের আনন্দ। তো তোমার ঈদে কেমন ব্যস্ততা গেল? কতগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। সো নাটক অনেক বেশি যে আসবে এমন না, আই থিঙ্ক 7টা থেকে 8টার মতো অন ইয়ার হতে পারে। তার মানে ঈদের যে 7 দিনের একটা ছুটি থাকে মোটামুটি প্রতিদিনই আমরা তোমাকে পাচ্ছি ইনশাআল্লাহ। রমজানে তোমার সাথে যখন আমার আড্ডা হয়েছে তখন কিন্তু তুমি বলেছিলে যে এবার তুমি ইচ্ছাকৃতভাবে একটু কম কাজ করেছো। তো এটা কিন্তু একটা বলবো ম্যাচুরিটির সাইন। ইট ইজ। সো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে এটা তো একটা চ্যালেঞ্জিং প্রফেশন, প্রতিনিয়ত নিজেকে প্রুভ করতে হয়। তো তুমি যে খুব বেশি নিউ কামার তা না, বাট নতুনদের মধ্যে একজন যিনি প্রমিসিং। তুমি এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করছো? আসলে আমার কাছে যেটা মনে হয় যে এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগটা, সবাই আমরা বলি যে সোশ্যাল মিডিয়ার যুগ। সো এখন এখানে আগে যেরকম একটা ব্যাপার ছিল, যখন টিভি চ্যানেলসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে, মানে ওখানে বেশি নাটকগুলো অন এয়ার হতো, ইউটিউবে অত বেশি মানুষ দেখতো না, তখন একটা ব্যাপার ছিল যে ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর আর্টিস্ট টু ডেবিউ। আসাটাও অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ এত অ্যাভেলেবেল কাজ তখন ছিল না। বাট এখন ইউটিউবের যুগ আসার পর থেকে কিন্তু অনেক অনেক কিছু অ্যাভেলেবল হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট, মানে একজন ইন্ডিভিজুয়াল যদি চায়, সে নিজের মতো করে নাটক বানায় অন এয়ার করতে পারে। এটা একটা মানে ওপেন প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন সবার জন্য। সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে একটা কিন্তু খুব বাজে ট্রেন্ড চলছে। সেই ট্রেন্ডটা হচ্ছে অনেকেই আছে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট ওপেন করে আমাদের যারা অডিয়েন্স রয়েছে বা যারা অ্যাকচুয়ালি চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, তাদের সাথে কন্ট্যাক্ট করছে। অথবা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার ওপেন করলে তোমার জাস্ট একটা ছবি দিয়ে অ্যান্ড তারপরে টাকা পয়সা চাইছে, বিভিন্নভাবে তাদেরকে ফ্রড করছে, রাইট? তোমার সাথে এরকম কোনো ঘটনা কি ঘটেছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, বাট একবার এরকম হয়েছিল যে আমাকে একজন মানুষ রিচ করেছিল ফেসবুকে এবং অনেকগুলো স্ক্রিনশট দিয়েছিল যে আমি হয়ে একটা ফেক অ্যাকাউন্ট থেকে তার সাথে অনেক কথাবার্তা হয়েছে এবং সেই মানুষটার সাথে লিটারালি একটা প্রেমের সম্পর্ক হয়েছে প্রায় 1 মাসের মতো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এরকম একটা প্রেমের সম্পর্কে জড়ায় গেলেন, আপনি কি একটা বড় ভিডিও কল দিয়ে দেখতে চাননি যে আদৌ এটা আমি কিনা? আর মানুষের তো ভোকাল শুনলেও বোঝা যায় যে কার সাথে। পরে বললো যে না, আসলে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি না আর ভয়ে কিছু জিজ্ঞেসই করি। আই ফেল্ট সো ব্যাড ফর দ্যাট পারসন, বাট এটা আসলে ইটস ভেরি স্যাড। মানুষকে অন্ধ করে তোলে। বাট আমি বলবো যে আই থিঙ্ক পাবলিকের আসলে যারা একটু পাবলিক ফিগার, ওদের আসলে ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্যাম টু রিপ্লাই এভরিওয়ান। সো আমার কাছে মনে হয় যে অনেকে হয়তো অনেক মেসেজ দেখেন না, মানে হয়তো তার সময়ের স্বল্পতার কারণে রিপ্লাই করতে পারে না। সো আই উড টেল মাই অডিয়েন্স যে এরকম টাইপের মেসেজিং যদি আপনাদের কাছে আসে, মনে হয় যে কোনো পাবলিক ফিগার করেছে, জাস্ট নো দ্যাট ইটস ফেক। রাইট, অ্যান্ড ডেফিনেটলি আপনি তার ওই বিষয়টাতে সিরিয়াস হওয়ার আগে দেখে শুনে বুঝে শতভাগ মানে এনশিওর হয়ে তারপরে হচ্ছে আপনি তার সাথে, সেটা প্রেম হোক, নর্মালি কথা হোক, বা যে কোনো কাজের ব্যাপারে অনেক সময় কমিটমেন্টের বিষয় থাকে, অর্থ লেনদেনের বিষয় থাকে। এই একটা ব্যাপার এরকম হয়েছে আমার সাথে, অর্থ লেনদেনের ব্যাপারে বলবো। আমি ওই যে যখন ওই যে ফেনীতে যে বন্যা হলো আমাদের, ওই টাইমে একটা কোম্পানিতে হঠাৎ করে একদিন আমাকে একটা কোম্পানির ওনার আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তো উনি আমাকে বললো যে মানে আমার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতে চাচ্ছে। তো আমি হঠাৎ করে বললাম কী ব্যাপার, আমি তো ওনাকে চিনি না, উনি আমাকে এভাবে টেক্সট করতেছে কেন? পরে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের অফিসেরই একজন এমপ্লয় আমার সাথে মানে আমার কথা বলে যে আপু যাচ্ছে, আপুর ওখানে আমরা হেল্প করবো, 50,000 টাকা নিয়েছিল। এবং ওই এমপ্লয়টাকে আমি চিনি। এবং যখন উনি আমাকে বললো যে টাকাটাকে আপনি পাইছেন, আমি বললাম কিসের টাকা? বলে কেন, আপনাকে না আমরা টাকা প্রোভাইড করলাম বন্যার টাইমে, আপনি যখন যাচ্ছিলেন মানুষকে ত্রাণ দেওয়ার জন্য। তখন আমি আবার আমি বললাম আপনাদের এমপ্লয়ের নাম বলেন তো। তখন আমি আবার ওই যে নামটা লিখে হোয়াটসঅ্যাপে সার্চ করে দেখলাম যে একটা নাম্বার সেভ করা নাই আমার কাছে। তো আমি ওনাকে মেসেজ করলাম, আচ্ছা একটা মেয়ে উনি বেসিক্যালি। আমি বললাম যে আপু ডোন্ট মাইন্ড, আপনার সাথে আমার 1-2বার হয়তো কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, হয়তো কাজের ওনাদের কোম্পানি কাজের পারপাসে কথা হয়েছে, আপনি কি কোনো কারণে আমার নাম নিয়ে বন্যার্থদের সাহায্য করার কথা বলে আপনি কি টাকা নিয়েছেন? উনি আমাকে বললো যে হ্যাঁ আপু আই এম রিয়েলি সরি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, বাট আমি না খুব
ফ্যামিলি প্রবলেমই ছিল, আমি টাকাটা নিয়েছি কিন্তু আমি আপনাকে দিতে পারলাম না, কারণ আমার ফ্যামিলি প্রবলেমটার জন্য আমার কাছে মনে হচ্ছে ওই টাকাটা আমার ওখানে বেশি দেওয়াটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দিস সিক মেন্টালিটি? তারপর আমি বললাম যে আপনি যে আমাকে টাকাটা দেন না, ওটা আপনি আপনার বসকে বলেন যে এটা আপনি আপনার পার্সোনাল কাজে খরচ করেছেন। উনি আমাকে রিকোয়েস্ট করছে, আপু প্লিজ আপনি বলেন, আপনি বললেন আপনি টাকা পাইছেন। জাস্ট ইমাজিন মানে মানুষ এখন কোন পর্যায়ে চলে যায় যে এটা একটা মানে দানের টাকা থেকে তুমি। ইট ওয়াজ এ ট্র্যাপ অ্যাকচুয়ালি, সে প্ল্যান করেই কিন্তু এটা করেছে, এখন সেটা প্রুভড। সো আই থিঙ্ক এই ধরনের অনেক ঘটনা সবসময় ঘটে। আপনারা একটু সতর্ক থাকবেন, বিকজ আমরা যারা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটাতে কাজ করেছি, আমাদের রেপুটেশন, আমাদের আত্মসম্মানবোধ, এটা আমাদের কাছে খুব বেশি মাইনে রাখে। সো আমরা চাইলে আসলে চেষ্টা করি নিজেদের জায়গা থেকেই যদি আমরা কোনো হেল্প করতে পারি, আর যদি আমাদের কারো কাছ থেকে হেল্প নিতেই হয় সেটাও কিন্তু আমরা সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাই না? এবারে তুমি একটা ইমোশনাল গল্প বলবে, যেটা হচ্ছে তোমার মানে সিলেটি ভাষায়, যে কিভাবে তুমি সিলেটের ঈদটাকে মিস করো এখন। অলমোস্ট 16 ইয়ার্স অফ মাই লাইফ আমি সিলেট স্পেন্ড করছি। আমার অনেক ফ্রেন্ড হল আছেন, বাট যদিও তারা এখন সবাই দেশের বাইরে গেছেন, গি সাম পিপল আমেরিকাত গেছেন, কেউ লন্ডন গেছেন। সো এবার যে সময় আমি লন্ডন গেছিলাম, আমার অনেক ফ্রেন্ডগুলোকে আমার দেখা হয়েছে, ইট ওয়াজ সো নাইস, লাভলি মিটিং উইথ দেম। আমি সিলেট মিস করি। যে সময় আমার সিলেট থেকে কোনো খামার অফার আয়, আমি চিন্তা করি না যে কত টাকা তারা আমার পে করলো। I always think like, oh, this is my hometown and I should definitely go. I should not think about money. Okay, so let's try. আমি একটু চেষ্টা করি তোমার মতন কিটা আমি সিলেটি মারতাম পারি। ইয়া মালিক কত ভালো মাত্রা। তুমি কিটা জানো নি সিলেটি যারা থাকুইন লন্ডনে, they are like crazy for you. So sweet. আমি যখন ফার্স্ট টাইম সিলেট গেছিলাম, they asked me আমি তোমারে চিনি নাকি, তো আমি যখন বলছি যে yes I knew her, then তারা আমারে বেশি বেশি করে খাবার খিলাইছে। তুমি অনেকটা অ্যাডপ্ট করে ফেলছো, দ্যাটস সো নাইস বিকজ ইউ আর ফার্স্ট লার্নার। যারা এই মুহূর্তে তোমাকে দেখছে তাদের জন্য সিলেটি ভাষায় কি কিছু বলবা? তারা লাগে কইরাম সবাই ঈদ মুবারক, ভালো থাকবা, সুন্দর করে ঈদ কাটাইবা, ফ্যামিলির সাথে কাটাইবা। ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট লাইফ ফর মাস, বিকজ এখন আপনারা যে টাইম পাইরা ফ্যামিলির লগে, এটা হয়তো একটা টাইমে গিয়ে নাও পাইতে পারেন। সো এনজয় ইউর ঈদ উইথ ইউর ফ্যামিলি। ওয়াও, চমৎকার। সামিরা নামের গল্পটা আমি জানি, বাট ডু ইউ নো যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউডে একটা নায়িকা ছিলেন সামিরা রেড্ডি, রাইট? সামহাউ তার সাথে কিন্তু তোমার ফেসের একটা মিল আছে না? সত্যি। and she was pretty that time, যে সময়টাতে ওর ডেবিউ হয়েছিল। Still she is, but সেটা অনেক বছর আগে কথা। তুমি দেখো, তুমি দেখলে of course I know her because Samira, sometimes Samira নাম সার্চ করলেই ওনার নাম চলে আসে। ঈদে কেমন কেনাকাটা হলো? কতগুলো গিফট পেয়েছো? আমি না ছোটবেলায় গিফট বেশি পেতাম, বাট এখন আমাকে গিফট বেশি করতে হয়। অনেক বেশি গিফট পাইনি, একজন দুজন আমাকে গিফট করেছে ফ্যামিলি থেকে, অলওয়েজ একটা কাপড় আমাকে গিফট করে। সো ওটা এবার আমি আসলে নিজের জন্য ওভাবে করে কেনাকাটা করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে সবসময় আমরা কেনাকাটা করি, যেহেতু আমরা আসলে শুটিং করি প্রতিনিয়তই, কিন্তু আমাদেরকে নতুন কাপড়, নতুন জুয়েলারি, নতুন ব্যাগস কিনতে হয়। তো ঈদের টাইমের ওই এক্সক্লুসিভ ব্যাপারটা এখন আর একদমই নাই। বউ সাজে তো হয়েছে তোমার অনেকবার ফটোশুটের জন্য, ওই বউ সাজটা তুমি কতটা এনজয় করো? I feel very painful, not gonna lie because ব্রাইডাল মেকআপ গুলো 2-3 ঘন্টা, সামটাইমস 5 ঘন্টাও লেগে যায়। আমি তো অনেক ব্রাইডাল শুট করেছিলাম লাস্ট ব্রাইডাল সিজনে। এভরি টাইম শুটে একটা মাত্র ড্রেস, একটা মাত্র মেকআপ, একটা মাত্র লুক, এইটাতে আমাদের অলমোস্ট 10 ঘন্টা পার হয়ে যায়। আর ড্রেসগুলো এত ভারী থাকে, ওগুলো পরে শুট করা। সালামি নিয়ে একটু গল্প বলো, যে আগের সালামি পেলে বেশি ভালো লাগতো, যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা হার্ডলি 100, রাইট? বাট এখন তো এমন হয় লাইক আমাদের প্রিয়জনরা আমাদেরকে বান্ডিল দিয়েও খুশি করার চেষ্টা করে। তো আনন্দ কোথায়? মজা ছিল আসলে। মানে হয় কি, সবকিছু যখন আপনার কাছে কোনো কিছু টু অ্যাভেলেবল হয়ে যাবে, ওটা কিন্তু আর ইন্টারেস্টেড মনে হবে না। যেমন ছোটবেলায় টাকা কিন্তু আমাদের কাছে টু অ্যাভেলেবল ছিল না। বাবা 10 টাকা 5 টাকা দিলে দিত, মা 10 টাকা 5 টাকা দিলে দিত, আঙ্কেল আন্টি আমরা খরচ করে আবার জমিয়ে রাখতাম। সো ওইটা খুব ভালো প্র্যাকটিস ছিল। বাট আমরা তো আসলে মানুষ হচ্ছে যে more you give them they will ask for more. সো চলো আমরা একটু নানু দাদুর গল্পের দিকে ফিরে যাই। নানি দাদির গল্প কি মনে আছে? স্যার আসলে আমার না অনেক ছোটবেলায় আমার নানা নানি দাদা দাদি they passed away, so
আল্লাহ বেস্ট নাসিব করুক। সো ওই জায়গা থেকে আসলে আমার ওরকম কোনো মেমোরি মানে ধাঁধা বলা বা শ্লোক বলা এই সময়গুলো আমার তুমি বাবাই পারো। আমাকে সব গল্প শুনিয়ে Wow, so sweet. আঙ্কেল তো নিশ্চয়ই এখনো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই যেন সবসময় সুস্থ থাকেন এই দোয়া করি। মানে পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, সব মায়েরা ভালো থাকুক। আর ঈদ আসলে সবচেয়ে যেটা বেশি মনে পড়ে যে একটা সময় ছিল ড্রেস 3টা 4টা 5টা অনেক হয়ে গেলেও খুশি। কখনো বাবাকে বলতাম না বাবা তোমারটা কবে নিবে, বাট এখন যখন আমরা দায়িত্বশীল হয়ে গেছি এখন বুঝি যে বাবা আসলে কোন দায়িত্বগুলো পালন করতো। They didn't think about them. ওকে, তো চলো আজকে আমি তোমার নানু দাদুর পার্ট মানে কমপ্লিট করে দিচ্ছি। আমি ধাঁধা বলবো, সেই ধাঁধাটার উত্তর তোমাকে দিতে হবে, সো তুমি রিকল করতে পারবে। ওকে। 2টি ডানা আছে তার, আকাশেতে ওড়ে, ডানা কিন্তু নড়ে না, তাও ওড়ে খুব জোরে। প্লেন। ওয়াও, মানে হাউ ট্যালেন্টেড ইউ আর। রিয়েলি? অনেক ইজি ছিল। প্লেন। আমি ভাবলাম যে কি উড়ে বাট না ডানা নড়ে না, প্লেন। রাইট, ওয়াও, পারফেক্ট। সো দ্য লাস্ট ওয়ান। হাজার হাজার বাড়ি সেথা, রানী একজন, এক রানীকেই হাজার রাজা করে আলিঙ্গন। আই ডোন্ট নো। আচ্ছা, পাস। আচ্ছা, আমি তোমাকে অপশন দিই তাহলে। হ্যাঁ, কাঁচা বাজার, মৌচাক, রাজ দরবার, জনসভা। কি মৌচাক? আস্ক করছো আর উত্তর দিচ্ছ, কোনটা? উত্তর। রাইট আনসার। ও গড, হ্যাঁ, এটা ক্লু ছাড়া পারাই যেত না, তো এটা ক্লু লাগতোই। যে মাহি, তোমার সাথে আড্ডা দিতে বড় বড় মতো সবসময় ভালো লাগে। আড্ডায়, হাসিতে, খেলায় তো খুব সুন্দর একটা সময় কাটলো। যদিও তুমি সিলেটি অলরেডি বলে ফেলছো, বাট আমার মনে হয় যে ইন্টারেস্টিং কিছু একটা যেটা তোমার অডিয়েন্সরা তোমার কাছ থেকে শুনতে সবসময় পছন্দ করে। লাইক ঈদ, তুমি ঈদের সেমাই খাচ্ছ, সেই সেমাই নিয়ে ইন্টারেস্টিং কিছু যদি বলো। সো প্রত্যেকবারই তো বেসিক্যালি আমার আম্মার রান্ধুন, বাট এবার যেহেতু আব্বা আম্মা আমার লগে থাকছেন না ঈদের মাঝে, আমি আর আমার বোন মিলিয়া বেসিক্যালি রান্ধিয়েছি, পুডিং রান্ধিয়েছি অ্যান্ড সেমাই রান্ধিয়েছি অ্যান্ড ফ্রুট কাস্টার্ড, অ্যান্ড দেয়ার ওয়ার আদার স্টাফস, বাট আমি আসলে অত রান্না পারি না, বাট আমি শিখছি, আমার ভালো লাগছে। সো আমি চাই তোমরা নেক্সট ঈদেও কিছু ট্রাই করো। নো প্রবলেম, আমরা না হয় তোমার বাসায় যে রান্নাটাই খেয়ে আসবো অ্যান্ড দেন আমরা টেস্ট রিভিউ করবো। ওকে, থ্যাংক ইউ। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সুন্দর কাটুক তোমার ঈদ, অনেক ভালো ভালো কাজ নিয়ে দেখা হোক এই প্রত্যাশা। তো দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে। ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টার থেকে। দেখা হচ্ছে আবারও আমাদের এই 7 দিনব্যাপী আয়োজনে আপনাদের পছন্দের সব তারকাদেরকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ আয়োজনে চোখ রাখুন জিটিভিতে। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক। ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে। ঈদ তো তাই চুল কালার করাচ্ছি। চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে? তোমার দরকার ইমামি 7 ওয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর আর্গান, ওয়ালনাট, আমন্ড সহ 7টি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত, ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। ইমামি 7 ওয়েলস ইন 1, এবার স্টাইল করো যখন যেমন খুশি।